আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি বরাবরের মতো ইংলিশ মজা জব স্টুডিও থেকে। সাথে আছি আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ। তো আজকে আমাদের যে 1000 প্রশ্নের জার্নি, সেটারই আজকে 14তম দিন হিসেবে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে আমরা 456 থেকে 490তম পর্যন্ত, অর্থাৎ এই 35টা প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। তো আপনাদের ক্লাস শুরু করার আগে অনুরোধ থাকবে যে আপনারা সবাই যারা খাতা কলম নিয়ে হাজির হননি, অবশ্যই খাতা কলম সাথে রাখবেন, এবং আমি যেই ক্লাসের ব্যাখ্যা সহ পড়ানোর চেষ্টা করব, নোটগুলো অবশ্যই খাতায় লিখে রাখবেন। ওকে, যে কথা বলছিলাম, আমাদের আজকের যে 14তম ক্লাসের যে প্রশ্নগুলো ব্যাখ্যা করব, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে খাতা এবং কলম নিয়ে বসে যাবেন, এবং আমাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ করব সেগুলো অবশ্যই নোট ডাউন করে রাখবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে সেগুলো খুঁজে পেতে প্রবলেম না হয়। আর যারা আপনাদের আজকেই আমাদের প্রাইভেট যে গ্রুপটা রয়েছে সেখানে যুক্ত হয়েছেন, তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের বিগত দিনের যে ক্লাসগুলো রয়েছে অবশ্যই আমাদের গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সেগুলো থেকে আপনারা পর্যায়ক্রমে ক্লাসগুলো দেখে নেবেন এবং পিডিএফগুলো সংগ্রহ করে নেবেন। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের দিকে শুরু করি। আমাদের আজকে ফার্স্ট যে প্রশ্নটা, সেটা শুরু হবে 456 নম্বর প্রশ্ন। 456 নম্বর প্রশ্ন থেকে আমরা আজকের যে জার্নি সেটা দেখব। একটু খেয়াল করি প্রথম প্রশ্ন। তো আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই প্রশ্নগুলোর অ্যান্সার জানেন অবশ্যই কমেন্ট করবেন, এবং এই রিলেটেড কী কী প্রশ্ন হতে পারে সেটা যদি জানা থাকে সেক্ষেত্রে সেটাও চাইলে করতে পারেন কমেন্টে। ওকে, খেয়াল করি এই প্রশ্নটা কিন্তু প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকে আসছে 2024 সালে, তো 14 সালে। খেয়াল করি অপরাজিত উপন্যাসের লেখককে। অপরাজিত, প্রথম প্রশ্নটা হচ্ছে অপরাজিত উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, শহীদুল্লাহ কায়সার, নাকি নারায়ণ গঙ্গোপাধ্যায়? আচ্ছা, আসিম সরকার জিজ্ঞেস করেছেন যে আমাদের বইটি কখন প্রকাশিত হবে। আমাদের কিন্তু যে প্রতিটা বিষয়ের যে ক্লাসগুলো রয়েছে 30টা করে প্রশ্ন, 30টা করে কিন্তু ক্লাস আমাদের রাখা হয়েছে প্রতিটা বিষয়ের জন্য। এইটা আমরা চেষ্টা করব যত দ্রুত আসলে বইটা বাজারে প্রকাশ করা যায়। খুব সম্ভবত মার্চের শেষের দিকে প্রকাশিত হবে বলে আমরা আশা করছি। তারপরও আপনাদের যে কোনো বিষয়ে এবং আমাদের বই রিলেটেড যে আপডেটেড, সেগুলো কিন্তু অবশ্যই আমাদের পেজ এবং আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে একটু নজর রাখলেই আপনি কিন্তু এই আপডেটগুলো পেয়ে যাবেন, বই রিলেটেড এবং আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আর কি। ওকে, খেয়াল করে দেখি প্রথম প্রশ্নটা হচ্ছে অপরাজিত উপন্যাসের লেখক কে? অপরাজিত উপন্যাসের লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো আপনারা অনেকেই অ্যান্সার করেছেন, সঠিক অ্যান্সার করেছেন। আচ্ছা, অনেকে কিন্তু সঠিক অ্যান্সার করেছেন, অনেক ধন্যবাদ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখন কথা হচ্ছে যে এইটা কিন্তু অপরাজিত উপন্যাসটি কিন্তু লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা প্রকাশিত হয় কত সালে? এটা প্রকাশিত হয় 1932 সালে। কত সালে প্রকাশিত হয়? 1932 সালে। এটা বিভূতিভূষণের কিন্তু সেকেন্ড উপন্যাস। বিভূতিভূষণের প্রথম উপন্যাসের কথা যদি বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে কি? পথের পাঁচালী। তাহলে আমরা এটা অপরাজিত হচ্ছে দ্বিতীয় উপন্যাস। অপরাজিত হচ্ছে দ্বিতীয় উপন্যাস কার? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড উপন্যাস হচ্ছে অপরাজিত। আচ্ছা, তাহলে প্রথম উপন্যাসটা কি? প্রথম উপন্যাসের নাম হচ্ছে পথের পাঁচালী। প্রথম উপন্যাস হচ্ছে কি? পথের পাঁচালী। তো এই পথের পাঁচালী উপন্যাসটারই দ্বিতীয় খণ্ড আসলে মূলত অপরাজিত। এই পথের পাঁচালী উপন্যাসের দুইটা খণ্ড রয়েছে, তার মধ্যে দ্বিতীয় যে খণ্ডটা রয়েছে সেটাকেই মূলত অপরাজিত উপন্যাস হিসেবে লেখক উল্লেখ করেছেন বা নাম দিয়েছেন। তো পথের পাঁচালী অপরাজিত উপন্যাসের প্রথম নামের কথা যদি বলা হয়, প্রথম যে নামে এই উপন্যাসটি
পরিচিত ছিল সেটার নাম কি? আলোক সারথি। আলোক সারথি, খেয়াল করি বানানটা একটু খেয়াল করি, আলোক সারথি। আচ্ছা, আলোক সারথি। তাহলে আমরা এই অপরাজিত উপন্যাস সম্পর্কে কয়েকটা বিষয় খেয়াল করলাম। প্রথমত হচ্ছে উপন্যাসের লেখকের নাম কি এবং এটা কততম উপন্যাস, আর হচ্ছে কি এটার প্রথম নাম কি ছিল? প্রথম নাম ছিল আলোক সারথি। আচ্ছা, অনেকেই আপনারা কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, আচ্ছা আমরা নেক্সট প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন একটু দেখি, সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? আমাদের কিন্তু বাংলা ব্যাকরণে সাধু এবং চলিত যে অধ্যায়টা রয়েছে, সাধু এবং চলিত ভাষার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্য থেকে কিন্তু প্রায়ই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তো আমাদের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে যে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপ এবং কি বক্তৃতার অনুপযোগী। নাটকের সংলাপ এবং বক্তৃতার অনুপযোগী। অনুপযোগী। আচ্ছা, নাটকের সংলাপ এবং আচ্ছা, নাটকের সংলাপ এবং হচ্ছে বক্তৃতার অনুপযোগী। তো এখন এই সাধু ভাষাটা আসলে কখন 19 শতকে, খেয়াল করি 19 শতকের 19 শতকের আচ্ছা 19 শতকে বাংলা ভাষায় লেখ্য রূপ হিসেবে কিন্তু গড়ে ওঠে, বা 19 শতকে বাংলা ভাষায় লেখ্য রূপ হিসেবে যে আবির্ভূত হয় সেটাই কিন্তু হচ্ছে সাধু ভাষা। বা তো এখন কথা হচ্ছে সাধু ভাষার আর কি কি বৈশিষ্ট্য রয়েছে বা আর কি কি বিষয়গুলো পরীক্ষায় আসার মতো। খেয়াল করি, যদি বলা হয় সাধু ভাষা কিন্তু গুরু গম্ভীর। সাধু ভাষা গুরু গম্ভীর, কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুরু গম্ভীর এবং কি গুরু গম্ভীর এবং হচ্ছে তৎসম শব্দবহুল। তৎসম। আর চলিত ভাষা তাহলে কি হচ্ছে? তদ্ভব শব্দবহুল। তাহলে আর কি কি বৈশিষ্ট্য রয়েছে একটু খেয়াল করি। আচ্ছা, লেখ্যরূপ 19 শতকের বাংলা ভাষায় লেখ্যরূপ বা লিখিত রূপ যেটা, সেটা কিন্তু আমরা জানলাম সাধু ভাষা। ওকে, তো সাধু ভাষা গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল। আর কি? তৎসম শব্দবহুল। আর সাধু ভাষা কি? বাংলা ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। সাধু ভাষা বাংলা ব্যাকরণের নিয়ম অনুসরণ করে। নিয়ম অনুসরণ করে। তো আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা যদি বলি, অনুসরণ করে। এর পদবিন্যাস কি? অনুসরণ করে। আচ্ছা, সাধু ভাষার পদবিন্যাস হচ্ছে সুনিয়ন্ত্রিত এবং কি সুবিন্যস্ত। সুনিয়ন্ত্রিত এবং সুবিন্যস্ত। তাহলে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা জানলাম। একটা হচ্ছে কি সাধু ভাষা হচ্ছে গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল, এটা ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাসগুলো কি? সুনিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রিত এবং সুবিন্যস্ত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। সবকিছু নষ্টদের অধিকারে যাবে গ্রন্থটির রচয়িতাকে। 41তম বিশেষ প্রশ্ন। সবকিছু নষ্টদের অধিকারে যাবে। সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এই গ্রন্থটি বা এই কাব্যগ্রন্থটি কে লিখেছেন? সবকিছু নষ্টদের অধিকারে যাবে, এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। এটা হচ্ছে কাব্যগ্রন্থ। তো এই কাব্যগ্রন্থটা কার লেখা? এটা হুমায়ুন আজাদ। এটা কত সালে প্রকাশিত হয়? 1965 সালে প্রকাশিত হয়। আচ্ছা স্যার, 1985 সালে। আচ্ছা 1985 সালে হচ্ছে এটা। 1985 সালে কি হয়? এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এখন এই হুমায়ুন আজাদ কি করেছেন? এই কাব্যগ্রন্থটা উৎসর্গ করেছেন। কাকে উৎসর্গ করেছেন? হুমায়ুন আহমেদ এবং ইমদাদুল হক মিলন উৎসর্গ করেছেন কাকে?
যদি প্রশ্ন করা হয় সব কিছু নষ্টদের অধিকারে যাবে, এই কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছেন? অ্যান্সার হচ্ছে হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ। তো এইটা কিন্তু আমরা সহজভাবেই মনে রাখতে পারি। হুমায়ুন আহমেদ এবং উৎসর্গ করেছেন হুমায়ুন আহমেদ এবং ইমদাদুল হক মিলন। ইমদাদুল হক মিলন। এখন কথা হচ্ছে এইটা আমরা কিন্তু লেখক যিনি এই কাব্যগ্রন্থ যিনি লিখেছেন তিনি কিন্তু হুমায়ুন আজাদ। খেয়াল করে হুমায়ুন আজাদের সাথে কিন্তু সম্পৃক্ত বা রিলেটেড করা যায় হুমায়ুন আহমেদ, প্রায় কাছাকাছি নাম, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা হুমায়ুন আজাদের লেখা কাব্যগ্রন্থ কি সব কিছু নষ্টদের অধিকারে যাবে, এটা উৎসর্গ করেছেন হুমায়ুন আহমেদ এবং ইমদাদুল হক মিলনকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন খেয়াল করি, বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? পরীক্ষায় কিন্তু প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায় যে অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, এই বিষয়গুলো কিন্তু আমাদের কনফিউশন তৈরি করে। তো সেই কনফিউশনটা দূর করার জন্য কিন্তু একটা সহজ উপায় রয়েছে, আমরা কিন্তু অনেকেই জানি। খেয়াল করি এটা বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি। আমরা যদি এটা একটু লিখি এভাবে বোঝার সুবিধার্থে একটু খেয়াল করি, সবগুলো বর্ণকে যদি লিখি, চ, ছ, বর্গীয় ঝ, ঝ, ইয়। তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় মুখস্থ করে কিন্তু মনে থাকবে না। তো এটা আমাদের বোঝার জন্য এই শখ আকারে কিন্তু আমাদের বুঝতে হবে। প, ফ, ব, ভ, ম। তো এখানে কিন্তু 25টা বর্ণ রয়েছে। খেয়াল করি এখানে টোটালে বর্ণ রয়েছে হচ্ছে 25টা। তো এই 25টা বর্ণের ভিতরে কিন্তু কি বলা হয়েছে যে বর্ণের কোন বর্ণসমূহের ধ্বনি হচ্ছে মহাপ্রাণ। তো মহাপ্রাণ ধ্বনি চেনার উপায় হচ্ছে কি, প্রথমে যদি খেয়াল করি, প্রথম এই 1 নাম্বার যদি বলা হয়, এই 1 নাম্বারটা যদি বলি, এটা যদি 2 নাম্বার ধরি, এটা 3 নাম্বার, এটা 4, এটা হচ্ছে 5 নাম্বার, এই 5টা লাইনের কথা যদি আমরা বলি, খেয়াল করি তো এখানে হচ্ছে প্রথম যেটা লাইন সেটা হচ্ছে অল্প প্রাণ। তো এই প্রথম লাইনের যে বর্ণগুলো সবগুলো হচ্ছে কি অল্প প্রাণ, আর সেকেন্ড লাইনের যেগুলো কি মহাপ্রাণ, আবার কি অল্প প্রাণ। খেয়াল করি অল্প প্রাণ, 4 নম্বর হচ্ছে মহাপ্রাণ, আর 5 নম্বর হচ্ছে কি নাসিক্য। তো এখন কথা হচ্ছে এই যে বর্ণগুলো আমাদের সিকোয়েন্স অনুযায়ী আমরা 5টা যে ভাগে ভাগ করেছি লাইনগুলো, আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো এখানে কিন্তু 1 নাম্বার থেকে শুরু করে এই লাইনগুলো কিন্তু পর্যায়ক্রমে কয়টা লাইন, 5টা লাইন আছে। তো 5টা লাইনের ক্ষেত্রে কিন্তু প্রথমে অল্প প্রাণ, মহাপ্রাণ, তারপর কি নাসিক্য। অর্থাৎ এখানে লাস্ট যে বর্ণটা রয়েছে, 5 নম্বর যে বর্ণগুলো রয়েছে সবগুলো কিন্তু নাসিক্য বর্ণ, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। আর এখানে 1 নম্বরের ঘরে যেগুলো বর্ণ রয়েছে সেগুলো হচ্ছে কি অল্প প্রাণ, 2 নম্বর হচ্ছে মহাপ্রাণ, অর্থাৎ বেজোড় সংখ্যা যদি বোঝায়, বেজোড় লাইন। যেমন কি এখানে বেজোড় লাইন কোনটা রয়েছে খেয়াল করে দেখি, 1 নাম্বার 3 নাম্বার, তাই না? 1 নাম্বার 3 নাম্বার এগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি বা অল্প প্রাণ বর্ণ, 1 এবং 3 বেজোড় সংখ্যাগুলো। আর 2 এবং 4-এর কথা যদি বলা হয়, আর 2 এবং 4-এর কথা যদি বলি তাহলে কি বলবো, 2 এবং 4, এই 2 এবং 4 যেটা এগুলো কিন্তু মহাপ্রাণ ধ্বনি, এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি বা মহাপ্রাণ হচ্ছে বর্ণ। তার মানে আমাদের প্রশ্নে আসছে কি বর্গের কোন বর্ণ সময়ের ধ্বনি মহাপ্রাণের কথা প্রশ্নে আসছে। তার মানে আমরা কি জানলাম, মহাপ্রাণ হচ্ছে 2 এবং 4, তার মানে অ্যান্সার হচ্ছে কোনটা 2 এবং 4, খ নাম্বার অ্যান্সার, দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। তো এইটা আমাদের কিন্তু আরও একটা বিষয় খেয়াল করে আমি এর সাথে অ্যাড করে দেই, এটা হচ্ছে প্রথম যে 2টা এগুলো কিন্তু অঘোষ ধ্বনি। খেয়াল করি প্রথম 2টার কথা যদি বলা হয়, এই প্রথম 2টা কিন্তু 1 এবং 2টা হচ্ছে অঘোষ ধ্বনি। যদি বলি 1 এবং এই 2 নাম্বারটা হচ্ছে অঘোষ ধ্বনি। আর শেষে যদি বলি তো 3, 4 এবং 5, এই 3টা লাইনের কথা যদি বলি, অর্থাৎ প্রথম 2টা যে লাইন সেটা হচ্ছে অঘোষ, আর পরে যেটা সেটা হচ্ছে কি ঘোষ। প্রথমটা হচ্ছে অঘোষ, আর পরেগুলো হচ্ছে কি ঘোষ। তো প্রথম বর্ণের কথা আমরা জানলাম কি 2টা 1 নাম্বার এবং 2 নাম্বার লাইনের যেগুলো সেগুলো হচ্ছে অঘোষ, আর পরে যে 3টা লাইন অর্থাৎ 3, 4 এবং 5 নাম্বার লাইনের যে বর্ণগুলো সেগুলো হচ্ছে কি ঘোষ ধ্বনি। তো এটা আমাদের কিন্তু অনেক সময় ভুলে যাই,
এই ঘোষটা অঘোষের জায়গায় চলে আসে আর অঘোষটা ঘোষের জায়গায়। এটা মনে রাখার একটু সঠিক মানে শর্ট একটা মেথড ইয়ে করে দেই, সেটা হচ্ছে খেয়াল করুন 1 নম্বরে কিন্তু প্রথমে স্বরেও দিয়ে শুরু হয়েছে। অল্প বানানের ক্ষেত্রে কি হয়, অল্প বানানের ক্ষেত্রে কিন্তু অল্প বানানটা কিন্তু স্বরেও দিয়ে শুরু হয়, আর মহাবানানের ক্ষেত্রে কি হয়, মু দিয়ে শুরু হয়। তো আমরা যখন বাংলা বর্ণমালা লিখি স্বরবর্ণের ক্ষেত্রে কিন্তু স্বরেও, স্বরিয়া, রস্বই, দীর্ঘ এভাবে কিন্তু আমরা পর্যায়ক্রমে লিখি। তাহলে এখানে খেয়াল করুন স্বরেও যেহেতু প্রথমেই বসছে, তার মানে কি স্বরেও, স্বরিয়া প্রথমে 1 নম্বর সিরিয়ালে, তাহলে আমরা কি প্রথম লাইনটা কি করব, স্বরেও দিয়ে শুরু করবো, অর্থাৎ স্বরেওতে অল্প প্রাণ, বানানের ক্ষেত্রে অল্প প্রাণ, আর পরেরটা হচ্ছে কি মহাপ্রাণ। এভাবে চাইলে কিন্তু আমরা মনে রাখতে পারি যাতে করে আমাদের উল্টা পাল্টা না হয়ে যায়। ওকে, এখন পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। টালত মোর ঘর নাহি পরবেশী, হারিত ভাত নাহি নীতি আবেশী। এটা চর্যাপদের এই চরণ দুটিতে কি বোঝানো হয়েছে? এটা কিন্তু চর্যাপদের একটা চরণ। আমরা জানি কি চর্যাপদের কতগুলো, অনেকগুলো কিন্তু কি চর্যার পদ রয়েছে। তো তার ভিতরে এটা একটা পদ, এটা হচ্ছে চর্যাপদের 33 নম্বর পদ। চর্যাপদের এটা হচ্ছে চর্যাপদের 33 নম্বর পদ এটা। তো 33 নম্বর পদটি কে রচনা করেছেন? 33 নম্বর পদটি রচনা করেছেন হচ্ছে ঢেন্ডন পা। ঢেন্ডন, ঢয় একার মূর্ধন্য নয়, আচ্ছা ঢেন্ডন বানানটা একটু খেয়াল করি, ঢয় একার মূর্ধন্য নয়, ঢ আর মূর্ধন্য, ঢেন্ডন পা, ঢেন্ডন পা। আচ্ছা, এই ঢেন্ডন পা হচ্ছে চর্যাপদের 33 নম্বর পদ রচনা করেছেন। এখানে এই পদে কি বোঝানো হয়েছে? এই পদে বোঝানো হয়েছে প্রতিবেশীদের প্রতি ভালোবাসা, আত্মীয়দের প্রতি ভালোবাসা, নাকি দারিদ্র ক্লিষ্ট মানুষের প্রতি ভালোবাসা, বা দারিদ্র ক্লিষ্ট মানুষের জীবন সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা খেয়াল করি, আচ্ছা আপনারা অনেকেই কমেন্ট করছেন, হৃদয় দাস, সাদিয়া তাসনিম, নীল অনুভূতি। ওকে, আপনারা যেগুলো অ্যান্সার জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, এখানে কথাই বর্ণনা করা যায় না যা, এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি? এটা কিন্তু এক কথায় প্রকাশ, তাহলে সেটার অ্যান্সার কি হচ্ছে? অনির্বাচনীয়, বর্ণনাতীত না বা অবর্ণনীয় না। এটার অ্যান্সার হচ্ছে কি? অনির্বাচনীয়, অনির্বাচনীয়। পরের প্রশ্ন একটু খেয়াল করি, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কত? বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কত? এই প্রশ্নটা কিন্তু আমরা অনেকেই গোলায় ফেলি। আমরা কিন্তু নর্মালি জানি যে বাংলা ভাষার যে টোটালে বর্ণ কিন্তু রয়েছে কতগুলা? 50টা, কিন্তু ধ্বনি কিন্তু 50টা না। বাংলা ভাষায় যে টোটাল ধ্বনি সেগুলো কিন্তু টোটাল 50টা না। এখানে প্রশ্নে আসছে কি, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কত? ধ্বনি এক জিনিস আর হচ্ছে কি বর্ণ হচ্ছে কিন্তু আরেক জিনিস। অর্থাৎ আমরা যখন কোনো কিছু উচ্চারণ করব সেটা আমরা হচ্ছে ধ্বনি, সেটাকে বলা হয় ধ্বনি। আর সেটাই যখন আমরা লিখিত আকারে লিখবো বা বর্ণ আকারে লিখবো সেটাকে বলা হয় হচ্ছে বর্ণ। তো আচ্ছা, আমরা এই অ্যান্সার দেওয়ার আগে কয়েকটা বিষয় একটু খেয়াল করি। আচ্ছা, স্বরেও, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, এখানে কিন্তু 11টা বর্ণ রয়েছে। তো প্রশ্নে যদি এরকম থাকতো যে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কত, এইটা না বলে যদি থাকতো যে বাংলা ভাষায় ব্যবহৃত স্বরধ্বনির সংখ্যা কত। আমরা কিন্তু জানি যে নর্মালি বর্ণ কতগুলো, বা বর্ণ আসলে 2টা লেয়ারে ভাগ করা যায়, একটা হচ্ছে কি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। তো যদি বলা হতো যে স্বরবর্ণের ধ্বনির সংখ্যা কত, স্বরবর্ণের ধ্বনির সংখ্যা, তাহলে অ্যান্সার কি হতো খেয়াল করি। তাহলে কোনটা কোনটা স্বরবর্ণের ধ্বনি হিসেবে আমরা জানবো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই 6টা এবং এর সাথে এ যুক্ত হবে। অর্থাৎ এখানে এই বর্ণগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনি যখন মুখস্থ করবেন তখন কিন্তু আপনার এই জিনিসটা মেমোরিতে থাকবে না। কিন্তু আপনি যদি ম্যাথের মতো বা অঙ্কর মতো যদি কি করেন, গণিতের মতো যদি এইভাবে রাফ করে নেন, তাহলে কিন্তু আপনার মনে খুব সহজেই মনে থাকবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। খেয়াল করুন, প্রথম 3টা স্বরে, স্বরে, রস্বই, রস্য দীর্ঘ, অর্থাৎ দীর্ঘই, দুর্গৌ, রি, ও এগুলো থাকবে না। তাহলে কি আমরা এখানে টোটালে পেলাম হচ্ছে 60টি ধ্বনি। যদি বলা হয় বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনির সংখ্যা কয়টি পেলাম? স্বরধ্বনি পেলাম আমরা কতগুলো? স্বরধ্বনি পেলাম হচ্ছে 60টি। স্বরধ্বনি পেলাম হচ্ছে কয়টি? 60টি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় যদি বলতো ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতগুলা? ব্যঞ্জন ধ্বনির সংখ্যা, এখানে তো আমি স্বরধ্বনি পেলাম 60টি, তাহলে ব্যঞ্জন ধ্বনি কতগুলা? তাহলে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি 2টা যোগ করলে কিন্তু আমরা পেয়ে গেলাম কি
বাংলা ভাষায় ব্যবহৃত টোটাল যে ধ্বনির সংখ্যা। তো ব্যঞ্জন ধ্বনির কথা যদি বলা হয়, ব্যঞ্জন ধ্বনি এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন দেয়া রয়েছে। যেরকম যদি বলা হয় কোনো কোনো বই দেয়া রয়েছে যে 27টি অথবা 28টি, আবার কোনো কোনো বইয়ে রয়েছে 30টি বা 31টি। কিন্তু বাংলা একাডেমিতে অর্থাৎ বাংলা একাডেমি প্রমিত যে বইটা রয়েছে, অর্থাৎ বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ নামে যে বইটা রয়েছে, যেটা লাস্ট এডিশন খুব সম্ভবত 2011 সালে যেটা রয়েছে, সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে কি 34টি। তাহলে কি ব্যঞ্জন ধ্বনি কতগুলো বলা রয়েছে? 34টি ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কথা কতগুলো বলছে? 34টি। তাহলে আমরা দুইটা বিষয় জানলাম, একটা হচ্ছে স্বরধ্বনি কতগুলা আর ব্যঞ্জন ধ্বনি কতগুলা। তো যদিও মতপার্থক্য রয়েছে, তো আমরা যেটা সঠিক আমরা যেটা কি করব, বাংলা একাডেমি থেকে যেই গ্রন্থটা রচিত সেটা কিন্তু আমরা কি করব, ভিত্তি হিসেবে ধরে নিব। তো সেখানে কিন্তু বলা হচ্ছে 34টি। তাহলে 34 আর 7 যোগ করলে কিন্তু হয় 41। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 41। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? জীবনী সাহিত্যের ধারা কাকে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠে? এটার অ্যান্সার হচ্ছে কি শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব। আচ্ছা, জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে হচ্ছে শ্রী চৈতন্যদেব। এখন কথা হচ্ছে এই জীবনী সাহিত্যের ধারা রিলেটেড, জীবনী সাহিত্যের ধারার সূচনা হয় কত সালে? যদি বলা হয় জীবনী সাহিত্যের, যদি বলা হয় হচ্ছে জীবনী সাহিত্যের, আচ্ছা জীবনী সাহিত্যের ধারার সূচনা, আমি যদি এখানে এইভাবে লিখে দিই সূচনা হয় কত সালে, তাহলে সেটার অ্যান্সার কি হবে? ষোড়শ শতকে। ষোড়শ শতকে কি হয়? এই জীবনী সাহিত্যের ধারার সূচনা হয় মূলত হচ্ছে ষোড়শ শতকে। এখন এই চৈতন্যের জীবনী সাহিত্যের চৈতন্যের যে গ্রন্থ, জীবনের উপরে যে গ্রন্থ রয়েছে, সেটাকে কি বলে সংক্ষেপে? চৈতন্যর জীবনী সাহিত্যের গ্রন্থকে চৈতন্য জীবনী গ্রন্থকে কি বলে? কর্চা বলে। কর্চা বলে। চৈতন্য জীবনী সাহিত্য বা চৈতন্য জীবনী গ্রন্থকে কি বলা হয়? কর্চা বলা হয়। এই কর্চার অর্থ হচ্ছে কি? কর্চা বলা হয়। এই কর্চা অর্থ হচ্ছে কি? এই কর্চা অর্থ হচ্ছে ডায়েরি বা হচ্ছে দিনলিপি। ডায়েরি বা দিনলিপি। কর্চা শব্দের অর্থ হচ্ছে ডায়েরি বা দিনলিপি। ডায়েরি বা দিনলিপি। তো যদি বলা হয় জীবনী সাহিত্যের প্রথম জীবনী কাব্য কোনটি, বা চৈতন্যদেবের বা চৈতন্যের প্রথম জীবনী কাব্য কোনটি, যদি বলা হয় বাংলা ভাষায়, আচ্ছা যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম জীবনী কাব্য কোনটি? বাংলা ভাষায় প্রথম জীবনী কাব্য হচ্ছে জীবনী কাব্য কোনটি? সেটার অ্যান্সার কি হবে? চৈতন্য ভাগবত। এটা কে লিখেছেন? চৈতন্য ভাগবত লিখেছেন কে? বৃন্দাবন দাস। চৈতন্য ভাগবত লিখেছেন হচ্ছে বৃন্দাবন দাস। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস। তো তিনি কিন্তু, আচ্ছা কর্চা দিনলিপি, কর্চা শব্দের অর্থ দিনলিপি, অনেকে কমেন্ট করেছেন। আচ্ছা, বাংলা ভাষায় প্রথম জীবনী কাব্য আমরা সম্পর্কে কি জেনেছি? চৈতন্য ভাগবত, যেটা লিখেছেন হচ্ছে বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাস কিন্তু চৈতন্যদেব যখন মারা যান তার ঠিক 15 বছর পরে কিন্তু এই গ্রন্থটা রচনা করা হয়। 15 বছর পরে রচনা করা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। পরবর্তী প্রশ্ন বলছে কি নিচের কোনটি নাসিক্য বর্ণ নয়? আমরা কিন্তু একটু আগে নাসিক্য, ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ বা মহাপ্রাণ ধ্বনি কোনগুলো, এগুলো চেনার ক্ষেত্রে কিন্তু আমরা একটা ছক আকারে দেখিয়ে দিয়েছি যে নাসিক্য বর্ণ কোনগুলো, ঘোষ বর্ণ কোনগুলো, অঘোষ কোনগুলো। তো এখানে প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি নাসিক্য বর্ণ? আমরা কি জানি যে 5টা যে বর্ণগুলো রয়েছে, যেরকম ক খ গ ঘ ঙ, শেষের যে বর্ণটা যদি বলা হয় ক খ গ ঘ ঙ, চ ছ বর্গীয় ঝ ইয়, তারপর কি ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম। ঠিক আছে, তো এই বর্ণগুলো কিন্তু নাসিক্য বর্ণ। এই বর্ণগুলোকে আমরা কি বলবো? নাসিক্য বর্ণ। তাহলে এখানে নাসিক্য বর্ণ নয় কোনটি অ্যান্সার? তাহলে সেটার অ্যান্সার কি হবে? সেটার অ্যান্সার হচ্ছে ল। নাসিক্য বর্ণ নয় কোনটি? সেটার অ্যান্সার কোনটা হচ্ছে
ল হচ্ছে। আচ্ছা, বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? যদি বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক, বা যদি বলা হয় আধুনিক কবি কে, আধুনিক নাগরিক কবি কে? একটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, আর একটা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক বাংলা সাহিত্যের নাগরিক কবিকে। এটা আর একটা যদি বলা হয় প্রধান নাগরিক কবিকে। এই তিনটা কিন্তু আলাদা জিনিস, এই তিনটা আলাদা জিনিস। যারা জানেন একটু কমেন্ট করবেন। আচ্ছা, যদি বলা হয় আধুনিক যুগের আধুনিক যুগের নাগরিক কবি কে? নাগরিক কবি কে? তো প্রশ্ন কিন্তু কয়েকটা, খেয়াল করি। একটা হচ্ছে আধুনিক যুগের নাগরিক কবি কে, যদি যদি বলা হয় প্রধান নাগরিক কবি কে। আচ্ছা, প্রথমে খেয়াল করি, প্রশ্নে কিন্তু আসছে যে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি। প্রথম যদি বলা হয়, প্রথম নাগরিক কবি যদি বলা হয়, তাহলে অ্যান্সার হচ্ছে ভারতচন্দ্র রায়। এটা হচ্ছে প্রথম নাগরিক কবি। আর যদি বলা হয় যে আধুনিক যুগের নাগরিক কবিকে, আধুনিক যুগের নাগরিক কবির কথা যদি বলা হয়, তাহলে সেটার অ্যান্সার কি হবে? সেটার অ্যান্সার হচ্ছে সমর সেন। সমর সেন, সমর সেন। আর যদি বলা হয় প্রধান নাগরিক কবিকে, প্রধান নাগরিক কবি কে হচ্ছেন? প্রধান নাগরিক হচ্ছে শামসুর রহমান। শামসুর, প্রধান নাগরিক কবি হচ্ছে শামসুর রহমান। প্রধান নাগরিক কবি শামসুর রহমান। তবে আহসান, সৈয়দ আলী আহসানকেও কিন্তু অনেকে নাগরিক কবি বলে থাকেন। বা আরও একজনের কথা যদি বলি, তাহলে কি বললাম? সৈয়দ আলী আহসান। সৈয়দ আলী আহসান। তো পরীক্ষায় কিন্তু অনেক সময় এটা থাকতে পারে যে প্রধান নাগরিক কবিকে বা নাগরিক কবিকে, সেখানে কিন্তু আমরা সবাই নর্মালি যে অ্যাজ ইউজুয়াল যে অ্যান্সারটা, সেটা কিন্তু আমরা নর্মালি সবাই কি জানি? শামসুর রহমান সম্পর্কে জানি, উনি হচ্ছে নাগরিক কবি। কিন্তু শামসুর রহমান ছাড়াও কিন্তু সৈয়দ আলী আহসানকেও কিন্তু নাগরিক কবি বলা হয়। আচ্ছা, সৈয়দ, এটা হচ্ছে, আচ্ছা প্রথমে জানবো নাগরিক কবিকে। এটা হচ্ছে সৈয়দ আলী আহসান। এটা হচ্ছে, একটু সরি, এটা 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 হচ্ছে আহসান হাবিব। হ্যাঁ, এটা সৈয়দ আলী আহসান, এটা হচ্ছে আহসান হাবিব। তাহলে আমরা কয়েকটা বিষয় জানলাম। আহসান হাবিব, আহসান হাবিব। সৈয়দ আলী আহসান সম্পর্কে একটু তথ্য দিয়ে নেই। সৈয়দ আলী আহসান হচ্ছে প্রথম কি করে জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান। হ্যাঁ, সৈয়দ আলী আহসান জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদ করেন। বাট এটা কি হচ্ছে, নাগরিক কবি সম্পর্কে আমরা জানলাম কে? প্রধান নাগরিক কবি হচ্ছে শামসুর রহমান। আর কি, যদি শামসুর রহমান অপশন না থাকে, সেটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আহসান হাবিব। আহসান হাবিব। আচ্ছা, কমে গেছে প্রথম এবং শ্রেষ্ঠ প্রথম নাগরিক কবি। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন খেয়াল করি, কোন শব্দে নর্তবিধান পালিত হয়নি? কোন শব্দে নর্তবিধান পালিত হয়নি? অপশনগুলো একটু খেয়াল করি। এখানে অপশনে রয়েছে কোরআন, তারপর কি রয়েছে শ্রবণ, বেনি, গণ। তো কোন শব্দে নর্তবিধান পালিত হয়নি? তো আমরা জানি নর্তবিধানের ক্ষেত্রে কি হয়। এখানে কোরআন হচ্ছে কি? কোরআন হচ্ছে বিদেশি শব্দ। কোরআন হচ্ছে কি শব্দ? বিদেশি শব্দ। তো বিদেশি শব্দের বানানোর ক্ষেত্রে কখনোই, বিদেশি শব্দের বানানোর ক্ষেত্রে কখনোই হচ্ছে মূর্ধন্য হবে না, কখনোই মূর্ধন্য হয় না। কি হয়? দন্তন্য হয়। বিদেশি শব্দের বানানো কি হয়? কখনোই মূর্ধন্য হয় না। কোন শব্দে নর্তবিধান পালিত হয়নি? তার মানে কি এখানে বলছে বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য হয় না। অ্যান্সার হয় দন্তন্য হয়। বিদেশি শব্দে দন্তন্য হয়। আর বেনি, গণ এগুলো কি? এগুলো কিন্তু আমরা জানি যে স্বভাবতই কি নত্যবিধান, তাই না? চাণক্য, মাণিক্য, গণ, তারপর কি এগুলো কিন্তু আছে, আমরা কিন্তু ছন্দ আকারে পড়েছি। এগুলো বাংলা বোর্ড বইয়ে দেয়া রয়েছে, এগুলো একটু পড়ে নেবেন, যেগুলো স্বভাবতই কি হয়, মূর্ধন্য হয়। আচ্ছা, এখন খেয়াল করি পৃথিবীর কয়টি জাত মহাকাব্য রয়েছে? পৃথিবীর কয়টি জাত মহাকাব্য রয়েছে? কাব্যের কথা আমরা অনেকেই জানি, বাট জাত মহাকাব্য যদি বলা হয় সেক্ষেত্রে অ্যান্সার কয়টি হবে এবং কি কি? খেয়াল করি এখানে রামায়ণ,
রামায়ণ, মহাভারত, ইলিয়ড এবং 4 নম্বর হচ্ছে কি ওডেসি। তো এখন এই যে 4টা জাত মহাকাব্য বা মহাকাব্য, এগুলো আসলে প্রশ্নে বলা হয়েছে কি পৃথিবীর কয়টি জাত মহাকাব্য রয়েছে, পৃথিবীর কয়টি জাত মহাকাব্য রয়েছে সেটার অ্যান্সার হচ্ছে কি জানলাম, 4টি। কি কি? রামায়ণ, মহাভারত, ইলিয়ড আর হচ্ছে কি ওডিসি। ইলিয়ড এবং ওডিসি কে লিখেছেন? এটা লেখক হচ্ছে কে? দুইটার লেখকই হচ্ছে হোমার। হোমার। আর রামায়ণ কে লিখেছেন? আর মহাভারত কে লিখেছেন? এই দুটো একটু খেয়াল করে। মহাভারত যিনি লিখেছেন তার কিন্তু একটা কি বলে, কৃষ্ণ দ্বৈপায়ন। একটু লিখে দেই, কৃষ্ণ দ্বৈপায়ন, বা হচ্ছে কি ওর নাম হচ্ছে বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বা হচ্ছে কি যদি বলা হয় বেদব্যাস। আর রামায়ণ কে লিখেছেন? বাল্মীকি। আর রামায়ণ লিখেছেন হচ্ছে কে? বাল্মীকি। হ্যাঁ, রামায়ণ লিখেছেন বাল্মীকি। তাহলে আমরা 4টা গ্রন্থের রচনা এবং রচয়িতাকে, 4টা গ্রন্থ কি এবং কে লিখেছেন সে বিষয় সম্পর্কে একটু মোটামুটি ধারণা নিলাম। ওকে, খেয়াল করি এবার সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ সম্পর্কে কিন্তু প্রায়ই প্রশ্ন হয় এবং প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং আমাদের যে সমস্যাটা, আমরা কিন্তু প্রায়ই ভুলে যাই এবং কনফিউশন তৈরি হয়। সন্ধি ভালো করার প্রধান যে উপায়টা সেটা হচ্ছে নিয়ম জানার থেকে প্র্যাকটিস করা। আমরা তো নিয়ম তো জানবই, পাশাপাশি প্র্যাকটিস যখন আমি করব তখন খেয়াল করে দেখবেন আপনি নিয়ম না জেনেও কিন্তু সন্ধির অ্যান্সার সঠিকভাবে করতে পারছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? খেয়াল করি, অ্যান্সার হচ্ছে সংলাপ, গ নাম্বার, সমযোগ লাভ। কেন হচ্ছে খেয়াল করি, আমরা একটু আগে জেনেছি হচ্ছে কি নাসিক্য বর্ণ সম্পর্কে আমরা জেনেছি। নাসিক্য বর্ণ কোনগুলোর কথা বলেছি? ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয়, ঝ, ই, শেষের যে বর্ণগুলো রয়েছে, খেয়াল করি। এই 5টা বর্ণ এবং সাথে অনুস্ব, এই টোটালে 6টা যদি বর্ণ থাকে, খেয়াল করি কোনো শব্দের সাথে যদি এই 6টা বর্ণ থাকে এবং সেটার ক্ষেত্রে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, সেটার নিয়ম কি হবে? এই 6টা বর্ণর পরিবর্তে কি হবে? মো বসবে, মো হবে। তাহলে আমরা এটা নিয়ম জানি কি? সংলাপটাকে যদি আমরা কি করি? ভাঙ্গাই। এই সংলাপটাকে যদি আমরা ভাঙ্গাই তাহলে কি হবে? এখানে অনুসং রয়েছে, তাহলে অনুসংগের পরিবর্তে আমরা কি জানলাম? মু হবে, মু। তাহলে দন্তস্ব অনুসং উঠাই দিয়ে মু বসালাম, মু যোগ পরবর্তী যেটা আছে সেটাই বসবে। যদি বলা হয় সংশয়, খেয়াল করি, যদি বলা হয় সংশয় তাহলে কি বসবে? এখানে কি আছে? একটা অনুসং আছে। তারপর আমরা জানি কি এই বর্ণগুলো যদি শব্দের ভিতরে থাকে সেক্ষেত্রে আমরা নিয়ম কি জানি? মু বসবে। এগুলো বর্ণের পরিবর্তে হচ্ছে মো বসবে, মো। তাহলে এখানে সংশয়টা আমরা কিভাবে পরিবর্তন করব? দন্তস্ব সেটা ঠিক থাকবে, তাহলে এটার পরিবর্তে কি হবে? মো হবে, যোগ যেটা আছে সেটাই। তো যদি বলা হয় সম্মানের ক্ষেত্রে যদি বলি, খেয়াল করি, সম্মানের ক্ষেত্রে যদি ভাঙ্গায় কি হবে? এখানে মো আছে, তাহলে মোয়ের পরিবর্তে কি হবে? আরেকটা মো হবে। অর্থাৎ এই যে নাসিক্য যে বর্ণ, আমরা কিন্তু নাসিক্য বর্ণ, এই জন্যই আমি এই কথা বলি যে আমরা একটু রাফের মতো করে লিখে নিলে যেগুলো হবে আমরা নাসিক্য বর্ণ সহজে মনে রাখতে পারবো, আমাদের মুখস্থ করতে হবে না। আমরা যদি নর্মালি মুখস্থ করতে যাই যে এই 6টা বর্ণ, তাহলে কিন্তু আমরা ভুলে যাব। কিন্তু আমরা যদি চিন্তা করি নাসিক্য বর্ণ, অর্থাৎ শেষের বর্ণ যেগুলো আছে সেটা এভাবে যদি চিন্তা করি, সেগুলোর সাথে শুধু অনুস্ব যোগ হবে। তো এই 6টা বর্ণ কি হবে? যদি থাকে এগুলোর পরিবর্তে মু বসবে, তাহলে এটা কি? তাহলে সম্মান, এই মুটা উঠাই দিয়ে কি হবে? এই মুয়ের পরিবর্তে এই মু। অর্থাৎ এখানে যে মু আছে, এই মুয়ের পরিবর্তে কিন্তু এটা মু বসছে। এমন না যে এখানে মু আছে বিধায় মুই থাকবে, ব্যাপারটা সেটা না। এগুলো সব কিছুর পরিবর্তে মু বসবে। তাহলে কি হবে? সমযোগ সাথে কি হবে? সম্মান। এটাই হচ্ছে নিয়ম। ওকে, নেক্সট। ইতর বিশেষ বলতে কি বোঝায়? ইতর বিশেষ বলতে কি? এগুলো কিন্তু মুখস্থ বেস, আর মুখস্থ বেস যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু মুখস্থ করার কোনো বিকল্প নাই, একদম ডাহা মুখস্থ, ঠিক আছে? একটানা মুখস্থ করতে হবে এগুলা। ইতর বিশেষ বলতে বোঝায় হচ্ছে পার্থক্য। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার কার রচনা?
গোলকনাথ রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নাকি রাজা রামমোহন রায়? একটু খেয়াল করি। এটার অ্যান্সার কিন্তু আমরা সবাই জানি, বেদান্ত গ্রন্থ বা বেদান্ত সার। এটার অ্যান্সার লিখেছেন হচ্ছে কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। এখন রিলেটেড কিছু প্রশ্ন খেয়াল করি। বেদান্ত শব্দের অর্থ কি? বেদান্ত শব্দের অর্থ হচ্ছে বেদের অন্ত বা কি? বেদের শেষ ভাগ। বেদের শেষ ভাগ। আচ্ছা, তো বেদান্ত শব্দের অর্থ জানলাম কি? বেদের অন্ত বা বেদের শেষ ভাগ। তো এখন কথা হচ্ছে এই যে গ্রন্থ, বেদান্ত গ্রন্থটা, এই গ্রন্থটা আসলে রাজা রামমোহন রায় কখন তৈরি করেছিলেন বা কখন গ্রন্থটি আলোচনা করেছিলেন? এটা কিন্তু রাজা রামমোহন রায়ের প্রথম বাংলা গ্রন্থ। যদি বলা হয় যে রাজা রামমোহন রায়ের প্রথম বাংলা গ্রন্থ কোনটি? সেটা অ্যান্সার কি? এটা হচ্ছে বেদান্ত গ্রন্থ। এটার অ্যান্সার হচ্ছে বেদান্ত গ্রন্থ। তো এই বেদান্ত গ্রন্থ কিন্তু 1885 সালে কি করা হয়? রচনা করা হয় বেদান্ত গ্রন্থ। তো এই বেদান্ত গ্রন্থ রচনা করার পরে রাজা রামমোহন রায় অনুধাবন করলেন বা তার মাথায় আসলেন, চিন্তা করলেন যে এইটা মূলত তিনি যেভাবে লিখেছেন এটা সবার জন্য বোধগম্য নয়। অর্থাৎ তার এই বেদান্ত গ্রন্থটি সবাই বোধগম্য নয়, অর্থাৎ সবাই পড়ে এটা বুঝতে পারবে না। তখন কি করলেন? তখন তিনি এর তাৎপর্য, এই গ্রন্থের তাৎপর্য এবং কি এই গ্রন্থের তাৎপর্য এবং সার সংকলন করলেন। কি করে? তাৎপর্য এবং সার সংকলন করে যে বইটা কি করলেন? তৈরি করলেন, সেটার নাম হচ্ছে বেদান্ত সার। অর্থাৎ এই বেদান্ত গ্রন্থেরই একটা সামারি বলা যায়, অনেকটা সহজভাবে লেখা হয়েছে এবং যেটার নাম হয়েছে কি? বেদান্ত সার। এটাও প্রকাশিত হয় ঠিক একই বছরে, অর্থাৎ 1885 সালে। তাহলে বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানলাম মোটামুটি পরীক্ষায় আসার মতো এগুলো। অর্থাৎ রাজা রামমোহন রায়ের প্রথম বাংলা গ্রন্থের কথা যদি বলা হয় সেটা হচ্ছে গৃহদাহ উপন্যাসের রচনাকাল। খুব বিখ্যাত একটা উপন্যাস, শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস গৃহদাহ শরৎচন্দ্রের। কার উপন্যাস? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে গৃহদাহ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস হচ্ছে কি? গৃহদাহ। তো এই গৃহদাহ উপন্যাসটা কত সালে প্রকাশিত হয়? 1920 সালে মার্চ মাসে। 1920 সালে হচ্ছে মার্চ মাসে কি হয়? এই গৃহদাহ উপন্যাসটা রচনা করেন কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক এই উপন্যাসটাকে কেন্দ্র করে 1967 সালে সুবোধ মিত্র কি করেন? চলচ্চিত্র নির্মাণ করেন। সুবোধ মিত্র চলচ্চিত্র নির্মাণ করেন। তো এটা কিন্তু কি বলে, এটার চরিত্র কি কি আসলে? এটা হচ্ছে যে ত্রিভুজ প্রেমের কাহিনী। অর্থাৎ ত্রিভুজ প্রেমের কাহিনী বলতে অনেকটাই বলা যায় যে আসলে পরকীয় রিলেটেড কাহিনীকে বোঝানো হয়েছে মূলত এই গৃহদাহ উপন্যাসে। ত্রিভুজ প্রেমের কাহিনী বর্ণনা করা হয়েছে। তো এটার কেন্দ্রীয় চরিত্রের কথা যদি বলা হয় বা উল্লেখযোগ্য চরিত্রের কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? অচলা, মহিম এবং কি সুরেশ। এগুলো হচ্ছে কি? চরিত্রের নাম। সুরেশ এগুলো হচ্ছে চরিত্রের কথা যদি বলা হয় অচলা, মহিম এবং সুরেশ। আর প্রকাশিত হয় কত সালে? 1920 সালের মার্চ মাসে। ওকে, খেয়াল করি নিচের কোনটি তৎসম শব্দ? সেটার অ্যান্সার কি হবে? তৎসম শব্দ অ্যান্সারটা হচ্ছে ধূলি হচ্ছে তৎসম শব্দ। আর পছন্দ, এইটা ফার্সি শব্দ। পছন্দ হচ্ছে ফার্সি শব্দ। এটা হচ্ছে ফার্সি শব্দ।
আর হিসাব এবং শৌখিন, শৌখিন এবং হিসাব এগুলো হচ্ছে কি শব্দ? আরবি শব্দ, আরবি আরবি শব্দ, এগুলো হচ্ছে আরবি শব্দ। অনেক সময় আমরা বলি না, পরীক্ষায় কিন্তু বিভিন্ন ধরনের শব্দ সম্পর্কে আছে, আরবি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, এগুলো সবগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখানে কিন্তু অপশনে আর একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে আমরা শুধু জানি তৎসম শব্দ কি এটা জানলাম, কিন্তু এছাড়াও যে 3টা অপশন রয়েছে সেই অপশনগুলো থেকেও কিন্তু পরীক্ষায় আসে, সরাসরি না থাকলেও ইনডিরেক্টলিভাবে কি করা হয়, পরীক্ষায় উঠে দেওয়া হয়। তো এটা আমরা মনে রাখবো কি, হিসাব আরবি শব্দ, শৌখিন কি আরবি শব্দ। আমরা এভাবে মনে রাখতে পারি, শৌখিন কোনো ব্যক্তির নাম, শৌখিন বাজারে গিয়েছে, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসছে, তার মা এখন বলছে এখন বাজার করে নিয়ে আসছে, এখন হিসাব দাও আমাকে। তো শৌখিন তুমি বাজারের হিসাব দাও। তো এই দুইটা হচ্ছে কি, হিসাব এবং শৌখিন হচ্ছে কি আরবি শব্দ, আমরা এভাবে মনে রাখতে পারি। ওকে, পরবর্তী প্রশ্ন খেয়াল করি, সূর্য শব্দের সমর্থক কোনটি? সূর্য, সূর্য শব্দের সমর্থক হচ্ছে অর্ক, সূর্য শব্দের সমর্থক শব্দ হচ্ছে অর্ক, অর্ক। পরবর্তী প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম কোথায় প্রকাশিত হয়? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? খেয়াল করি, অপশনে রয়েছে সাপ্তাহিক বিজলি পত্রিকা, মাসিক মুসলিম ভারত, দৈনিক সুলতান, নাকি দৈনিক নবযুগ। এটা খুবই কমন একটা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিদ্রোহী কবিতা, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। তো এই কবিতাটা কোন কাব্যে উল্লেখ করা হয়েছে, কোন কাব্যের কবিতা? এটা হচ্ছে অগ্নিবীণা, অগ্নিবীণা কাব্যের কবিতা, অগ্নিবীণা কাব্য থেকে নেওয়া হচ্ছে কবি, অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী একটা কি কবিতা। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোথায়? সাপ্তাহিক বিজলি পত্রিকায়। সাপ্তাহিক বিজলি পত্রিকায় কত সালে প্রকাশিত হয়? 1922 সালের 6 জানুয়ারি, 6 জানুয়ারি 1922, 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কোন কাব্যের অন্তর্গত বিদ্রোহী কবিতাটি? অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। তো অগ্নিবীণা কাব্যে কতগুলো কবিতা রয়েছে? 11টি কবিতা রয়েছে। অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কবিতাটা কয় নাম্বার কবিতা যদি বলা হয়, সেটা হচ্ছে কি 2 নম্বর কবিতা। অ্যান্সার হচ্ছে কি 2 নম্বর কবিতা। যদি বলা হয় বিদ্রোহী কবিতায় কোন ছন্দে লেখা হয়েছে, বা যদি বলা হয় বিদ্রোহী কবিতাটি মোট কত লাইনের, এটা যদি বলা হয়, বিদ্রোহী কবিতার লাইন সংখ্যা একটু একটু ডিবেট আছে, একটু দ্বিমত আছে। 139 এবং 149। 139 বলেছেন বিবিসিতে, বিবিসি নিউজে বলা রয়েছে 139টা লাইন। আর উইকিপিডিয়ায় রয়েছে, উইকিপিডিয়ায় তথ্য রয়েছে হচ্ছে, উইকিপিডিয়া রয়েছে 149। নর্মালি 139টা হিসেবে আমরা কাউন্ট করব। যদি 139টা লাইন অপশনে না থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করব 149। বাট দুটাই আমরা জেনে রাখবো, দুইটাই জেনে রাখবো, দুইটাই জেনে রাখবো। এটা কোন ছন্দে লেখা? সমিল মুক্তক মাত্রাবৃত্ত, সমিল মুক্তক। আচ্ছা, যদি বলা হয় সমিল, সমিল সমিল মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে রচিত, সমিল মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, খুবই ভালো। আল মামুন খান লিখেছেন মাত্রাবিন্দু ছন্দে লেখা, গুড। তবে একটু খেয়াল করি, এই সাপ্তাহিক বিজলি পত্রিকায় যে প্রকাশিত হয়েছে প্রথমে, এইটা নিয়ে একটু দ্বিমত রয়েছে। কার দ্বিমত রয়েছে? প্রান্তোষ চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি রয়েছে, নাম হচ্ছে, খেয়াল করি এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং খেয়াল করি প্রান্তোষ ব্যক্তির নাম হচ্ছে প্রান্তোষ, প্রান্তোষ, হ্যাঁ, প্রান্তোষ চট্টোপাধ্যায়ের মতে, প্রান্তোষ চট্টোপাধ্যায়ের মতে আমরা কিন্তু নর্মালি জানি কি, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা প্রথম কোথায় প্রকাশিত হয়? নবম বিজেস পরীক্ষাতে আসছে, এটা হচ্ছে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে প্রান্তোষ চট্টোপাধ্যায়ের মতে কোথায় বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে হচ্ছে মাসিক মুসলিম ভারত। এটা একটু খেয়াল করবো আমরা।
যদিও অপশনে সাপ্তাহিক বিজলি পত্রিকা নামে আমরা জানি এটা প্রথম প্রকাশিত হয়, কিন্তু এই অপশনটা যদি না থাকে বা যদি উল্লেখ করে দেওয়া থাকে যে প্রান্তোষ চট্টোপাধ্যায়, তার মতে আসলে কোথায় প্রকাশিত হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে হচ্ছে মাসিক মুসলিম ভারত পত্রিকায়। একটু খেয়াল করবো আমরা। আচ্ছা, নেক্সট প্রশ্ন, রজক এর স্ত্রীবাচক শব্দ কোনটি? রজকের স্ত্রীবাচক শব্দ কোনটি আমরা সবাই জানি। রজক মানে কি? রজক মানে হচ্ছে যিনি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করেন, পরিষ্কার করেন, কাপড় চোপড় ধোন, বা যাকে বলা হয় ধোপা, যাকে আমরা ধোপা নামে জানি বা ধোপা নামে চিনি, ধোপা। তো ধোপাকে আমরা কি বলি? রজক। যিনি হচ্ছে কাপড় চোপড় ধুয়ে দেন বা ধৌত কাজের যুক্ত থাকেন তাকে আমরা ধোপা বলি। তো ধোপার স্ত্রীবাচক শব্দ হচ্ছে রজকিনী, বা রজকের স্ত্রীবাচক শব্দ হচ্ছে রজকিনী। খেয়াল করে, মুনির চৌধুরীর মীর মানস কোন জাতীয় গ্রন্থ? মীর মানস কোন জাতীয় গ্রন্থ? উপন্যাস, প্রবন্ধ, নাটক নাকি স্মৃতিকথা? আচ্ছা, আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন, রজকিনী কমেন্ট করছেন, রাজিয়া সিনথিয়া রাজকিনী বলেছেন। ওকে, আচ্ছা, এখন মনির চৌধুরীর মীর মানুষ কোন জাতীয় গ্রন্থ, এটা চাইলে একটু কমেন্ট করতে পারেন যারা জানেন। ঠিক আছে, এটা কিন্তু প্রকাশিত হয় হচ্ছে 1965 সালে। একটু লিখে দেই, 1965 সালে মীর মানুষ গ্রন্থটি কি করা হয়? মনির চৌধুরীর মীর মানুষ প্রবন্ধটি প্রকাশিত হয়। এটা হচ্ছে প্রবন্ধ। তার অন্যান্য প্রবন্ধের মধ্যে কি রয়েছে, বা মীর মানুষের অন্যান্য লেখার মধ্যে কি রয়েছে, অন্যান্য গ্রন্থের মধ্যে কি রয়েছে? যদি বলে তুলনামূলক সমালোচনা, তুলনামূলক সমালোচনা, একটা হচ্ছে কি বাংলা গদ্যরীতি। এগুলো মনির চৌধুরীর বিখ্যাত কিন্তু গ্রন্থ। এই গ্রন্থ কিন্তু পরীক্ষায় প্রায়ই আসতে দেখা যায়। আচ্ছা, কমেন্ট করেছেন প্রবন্ধ, সিনথা ইসলাম সুরভি বলেছেন প্রবন্ধ, নীল অনুভূতি বলেছেন প্রবন্ধ। ওকে, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। টিটা, খানা, খানি বা টিটা, খানা ইত্যাদি এগুলো কি? এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক। প্রশ্ন যদিও একদম ইজি এবং সহজ, বাট তারপরেও এটা বিসিএস এর মতো কিন্তু পরীক্ষায় চলে আসছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, যে বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তককে? বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তককে? মোহাম্মদ আসউদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, সেলিম আল দিন, নাকি হচ্ছে রামেন্দ্র মজুমদার? আচ্ছা, রামেন্দ্র মজুমদার। তো এটা সঠিক অ্যান্সার কি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে সেলিম আল দিন কি করেছেন? বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তন করেছেন। তো গ্রাম থিয়েটারের প্রবর্তন করেছেন সেলিম আল দিনের সাথে কে? নাসির উদ্দিন ইউসুফকে সাথে নিয়ে। নাসির উদ্দিন ইউসুফকে সাথে নিয়ে কি করেছিলেন? সেলিম আল দিন গ্রাম থিয়েটারের প্রবর্তন করেন বা গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে সেলিম আল দিন নাসির উদ্দিন ইউসুফকে সাথে নিয়ে এটা তিনি করেন। কত সালে? 81 থেকে 82, 1981 সাল থেকে 1982 সালে তিনি এই কাজটা করেন। আর সেলিম আল দিন কিন্তু ঢাকা থিয়েটারের কি প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এখানে দুইটা বিষয় জানা যায়, একটা হচ্ছে ঢাকা থিয়েটার আর একটা হচ্ছে কি গ্রাম্য থিয়েটার। তো ঢাকা থিয়েটারের যেটা সদস্য ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন কে? সেলিম আল দিন। ঠিক সেলিম আল দিন একই সাথে গ্রাম থিয়েটারেরও প্রতিষ্ঠাতা, পাশাপাশি তিনি সহযোগী হিসেবে নিয়েছিলেন কাকে? নাসির উদ্দিন ইউসুফকে। পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, যে সমাসে সমসমান প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য থাকে তাকে আমরা কি জানি? তাকে কোন সমাস বলে? তাকে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ নাকি বহুব্রী? তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাসের কি হবে? পূর্বপদ এবং পরপদ দুটাই হচ্ছে কি থাকবে? প্রধান থাকবে। যদি বলা হয় ভাই বোন,
ভাই বোন বা আয় ব্যয়, যেমন ভাই বোন আয় ব্যয়, আয় ব্যয়, বা যদি বলা হয় হচ্ছে কি আকাশ বাতাস বা আকাশ পাতাল, এগুলো সবগুলো হচ্ছে কি, এগুলো সবগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পূর্বপদ এবং পরপদের প্রাধান্য থাকবে দুইটাই। ঐহিক শব্দের বিপরীত শব্দ কোনটি? ঐহিক, পারত্রিক। ঐহিক শব্দের অর্থ হচ্ছে পারত্রিক। ঐহিক মানে হচ্ছে শব্দের অর্থ হচ্ছে কি পারত্রিক। আচ্ছা, অনেকেই অ্যান্সার করছেন আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার 2024, এই প্রশ্নটা ছিল। প্রশ্নটা হচ্ছে কি, নামহীন গোত্রহীন গ্রন্থের লেখককে? নামহীন গোত্রহীন গ্রন্থের লেখক হচ্ছে শওকত আলী, শাহিদ আলী, হাসান আজিজুল হক নাকি আখতারুজ্জামান ইলিয়াস? একটু খেয়াল করি। নামহীন গোত্রহীন এটা কিন্তু 1975 সালে প্রকাশিত হয়। 1975 সালে প্রকাশিত হয়। এই গ্রন্থটি কে লিখেছেন? হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক। আর যদি বলা হয় পাতালে হাসপাতালে, তার আরও একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের কথা যদি বলি, পাতালে হাসপাতালে, এগুলো কিন্তু তার গল্প গ্রন্থ। পাতালে হাসপাতালে এইটা কত সালে হয়, প্রকাশিত হয়? 1981 সালে। 1981 সালে। আমরা দুইটা বিষয় খেয়াল করলাম। আমরা এখানে দুইটা বিষয় খেয়াল করলাম। একটা হচ্ছে হাসান আজিজুল হকের লেখা নামহীন গোত্রহীন, এটা কত সালে প্রকাশিত হয়? 1975 সালে। এবং পাতালে হাসপাতালে এই গ্রন্থটি লেখা হয় কত সালে? 1981 সালে। এই দুইটাই কিন্তু হাসান আজিজুল হক সালের গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য লেখা, উল্লেখযোগ্য তার সাহিত্যিকের মধ্যে অন্যতম লেখা। কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? কদাকার হচ্ছে হাসান আজিজুল হক। ইমরান হোসেন সঠিক অ্যান্সার দিয়েছেন। হাসান আজিজুল হক ছোট গল্প সংকলন। ওকে, হাসান আজিজুল হক স্যার, হাসান আজিজুল হক কিন্তু উনি মারা গিয়েছেন। উনি কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির টিচার ছিলেন। ওনার কবরটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে গ্রন্থাগার রয়েছে তার ঠিক পাশেই রয়েছে তার কবর। হাসান আজিজুল হক স্যারের কবরটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার যেটা রয়েছে সেটারই পাশে। উনি কিন্তু দর্শন ডিপার্টমেন্টের টিচার ছিলেন। আচ্ছা, কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? কদাকার শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত? এটার অ্যান্সার কি হবে? বিদেশি উপসর্গ, দেশীয় উপসর্গ, সংস্কৃত উপসর্গ নাকি হচ্ছে কোনোটি নয়? এটার অ্যান্সার হচ্ছে দেশীয় উপসর্গ। বাংলা উপসর্গের কথা যদি বলি, বাংলা উপসর্গের কথা যদি বলা হয়, কদ কিন্তু বাংলা উপসর্গ। কদ হচ্ছে কি? কদ হচ্ছে বাংলা উপসর্গ। কদ হচ্ছে কি? বাংলা উপসর্গ। কদ হচ্ছে কি? বাংলা উপসর্গ। এটা নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। এটা কি অর্থে ব্যবহৃত হয়? নিন্দিত অর্থে। কদ হচ্ছে নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। যেমন হচ্ছে কি কদাকার, যদি বলা হয় কদাকার বা কদবেল, কদাকার বা কদবেল, এগুলো কিন্তু নিন্দিত অর্থে ব্যবহৃত হয়। কদ হচ্ছে বাংলা উপসর্গ বা দেশীয় উপসর্গ যে গঠিত হয়েছে। কদাকার। আচ্ছা, মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থে কোনটি? মীর মোশাররফ হোসেন রচিত গ্রন্থ, খেয়াল করি এখানে বেশ কয়েকটা গ্রন্থের নাম রয়েছে। আলালের ঘরে দুলাল, হুতুম পেঁচার নকশা, কলিকাতা, কমলালয়, আর হচ্ছে কি গাজী মিয়ার বস্তানি। এখানে যেই সাহিত্যিকের কথা লেখা রয়েছে আমরা কিন্তু অতীতে এগুলো পড়ে আসছে। আমরা যে আমাদের যে 1000 প্রশ্নের জার্নি, সেখানে কিন্তু আমরা আজকে 14তম দিনের মধ্যে যে প্রশ্নগুলো সলিউশন করছি, তো এখানে কিন্তু যে প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহকারে পড়াচ্ছি এগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায়, চাকরি পরীক্ষায় কিন্তু চলে আসছে। সুতরাং আমাদের উচিত কি হবে? এই ব্যাখ্যাগুলো একটু ভালোভাবে মেমোরাইজিং করা, মনে রাখা। আচ্ছা, মীর মোশাররফ হোসেনের রচিত গ্রন্থ কোনটি? গাজী মিয়ার বস্তানি। মীর মোশাররফ হোসেনের রচিত গ্রন্থ হচ্ছে কোনটি? গাজী মিয়ার বস্তানি। এটা হচ্ছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ। আত্মজীবনীমূলক গ্রন্থ গাজী মিয়ার বস্তানি। এটা কত সালে প্রকাশিত হয়? 1899 সালে। 1899 সালে। আর আলালের ঘরের দুলাল এটা লিখেছেন হচ্ছে প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র। আর হুতুম পেঁচার নকশা লিখেছেন কে? কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ লিখেছেন কে?
কোনটা? হুতুম পেঁচার নকশা, হুতুম পেঁচার নকশা, হুতুম পেঁচার। আর আলালে ঘরের দুলাল এইটা কিন্তু 1858 সালে প্রকাশিত হয় এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাল, এটা একটু মাথায় রাখবেন, পরীক্ষায় কিন্তু আসে, প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়। আর হুতুম পেঁচার নকশা এটা হচ্ছে 1862 সালে প্রকাশিত হয়। আলালে ঘরের দুলাল যে বইটা রয়েছে আলালে ঘরের দুলাল যেই গ্রন্থটা রয়েছে এটা কে লিখেছেন? প্যারীচাঁদ মিত্র লিখেছেন, প্রকাশিত হয় 1858 সালে, এবং 1862 সালে লিখেছেন হুতুম পেঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ। আর এটা হচ্ছে ভবানীচরণ, ভবানীচরণ। কলিকাতা কমলালয়, ভবানীচরণ লিখেছেন, ভবানীচরণ, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন কোনটি? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন হচ্ছে কলিকাতা কমলালয়, কলিকাতা কমলালয়। নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন? নিহারিকা দেবী। অরুন্ধতী রায়, কামিনী রায়, প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী তো আমরা জানি বীরবল, প্রমোদ চৌধুরী হচ্ছে কি? বীরবল, বীরবল ছদ্মনামে লিখতেন, বীরবল। প্রমোদ চৌধুরী হচ্ছে বীরবল ছদ্মনামে লিখতেন। আর অচিন্ত কুমার সেনগুপ্ত, তাহলে নিহারিকা ছদ্মনামে লিখতেন কে? নিহারিকা দেবী ছদ্মনামে লিখতেন হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্ত, অচিন্ত কুমার সেনগুপ্ত। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? চরিত্র সম্পর্কে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়, খেয়াল করি। খোকা ও রঞ্জু, খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? কোন উপন্যাসের চরিত্র? কালো বরফ, খেলাঘর, অনুর পাঠশালা নাকি জীবন আমার বোন? এগুলো সবগুলো কিন্তু মাহমুদুল হকের লেখা গ্রন্থ। এই সবগুলো হচ্ছে কে লিখেছেন? এই সবগুলো লিখেছেন হচ্ছে, এই গ্রন্থগুলো সবগুলো লিখেছেন হচ্ছে মাহমুদুল হক। তো খোকা ও রঞ্জু এইটা মূলত মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? অ্যান্সার হচ্ছে জীবন আমার বোন, জীবন আমার বোন, জীবন আমার বোন। খোকা, জাহিদুল কবির খোকা, খোকার চরিত্রের কথা যদি বলা হয়, জাহিদুল কবির, জাহিদুল কবির খোকা হচ্ছে একটা প্রধান চরিত্র, আর তার বোনের নাম হচ্ছে কি? রঞ্জু। এই রঞ্জু কিন্তু তার বোন, হ্যাঁ, সম্পর্কে হচ্ছে বোন। রঞ্জু নামটা, যদিও রঞ্জু নামটা কিন্তু পুরুষদের মতো বা ছেলেদের মতো শোনায়, কিন্তু রঞ্জু হচ্ছে এই মাহমুদুল হকের লেখা জীবন আমার বোন উপন্যাসের কিন্তু একটা চরিত্র, মেয়ে চরিত্র। বা জাহিদুল কবির খোকার হচ্ছে কি? বোন, বোনের নাম হচ্ছে রঞ্জু। আর কালো বরফের যদি কয়েকটা চরিত্রের কথা যদি বলি, কালো বরফের চরিত্র হচ্ছে যে আব্দুল খালেক, কালো বরফের চরিত্র হচ্ছে আব্দুল খালেক, কালো বরফের চরিত্র হচ্ছে আব্দুল খালেক। আর খেলাঘরের চরিত্র হচ্ছে রেহানা, খেলাঘরের চরিত্র হচ্ছে রেহানা, আর হচ্ছে কি? মুকুল। আর অনুর পাঠশালা চরিত্রের কথা যদি বলা হয়, তো সেক্ষেত্রে হচ্ছে কিশোর অনু, কিশোর অনু। আচ্ছা, কিশোর অনু, অর্থাৎ অনুর চরিত্র হচ্ছে এখানে অনুর পাঠশালা, এই গ্রন্থটার সাথে কিন্তু অনু নামটা জড়িত, এভাবে আমরা মনে রাখতে পারি। তাহলে কয়েকটা বিষয় সম্পর্কে আমরা জানলাম কি? চরিত্র হচ্ছে কালো বরফের চরিত্র হচ্ছে আব্দুল খালেক, খেলাঘরের চরিত্র কে? রেহেনা, মুকুল, এবং জীবন আমার বোনের চরিত্র হচ্ছে জাহিদুল কবির। তবে একটু মনে রাখি, সেটা হচ্ছে চিলেকোঠার সেফাই নামে কিন্তু আমরা একটা উপন্যাসের কথা জানি। চিলেকোঠার সেফাই, এটা লিখেছেন কে? আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেফাই। এটা কিন্তু 1969 গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে এই চিলেকোঠার সেফাই উপন্যাসটা লেখা হয়েছিল। তো এই চিলেকোঠার সেফাইয়ের, আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেফাইয়ের একটু লিখে দেই আমি। চিলেকোঠার সেফাই, চিলেকোঠার সেফাই এই উপন্যাসের চরিত্রের কথা যদি বলি, ওসমান গনি। এই উপন্যাসের একটা চরিত্র ছিল হচ্ছে ওসমান গনি। আচ্ছা, এই উপন্যাসের চরিত্র হচ্ছে ওসমান গনি, ওসমান গনি। তো এই ওসমান গনির ডাক নাম ছিল কিন্তু
রঞ্জু। ওসমান গনির ডাকনাম ছিল কি? রঞ্জু। তাহলে আমরা কয়েকটা বিষয় খেয়াল করি, কয়েকটা বিষয় একটু খেয়াল করি। এই রঞ্জু কিন্তু চিলেকোঠার সেপাই নামে কিন্তু একটা উপন্যাস রয়েছে, কার আমরা জানলাম? চিলেকোঠার সেপাই নামে উপন্যাসের নাম হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস চিলেকোঠার সেপাই। কোন ব্যাকগ্রাউন্ডে লেখা বা উপজীব্য বিষয় হচ্ছে 1969 সালের গণঅভ্যুত্থানের উপর লেখা। আর এই উপন্যাসের প্রধান চরিত্রের কথা যদি বলি তো ওসমান গনি। ওসমান গনির ডাকনাম হচ্ছে কি? রঞ্জু। ওসমান গনির ডাকনাম হচ্ছে কি? রঞ্জু। তাহলে ঠিক একই নাম কিন্তু এখানে জীবন আমার বোন উপন্যাস বা জীবন আমার বোন গ্রন্থেও কিন্তু চরিত্রের কথা কি জানলাম? রঞ্জু। অর্থাৎ রঞ্জু নামে কিন্তু দুইটা গ্রন্থের কথা বলা হয়, একটা হচ্ছে যেমন আমার বোন উপন্যাসে, আর একটা হচ্ছে কি চিলেকোঠার সেপাই উপন্যাসে। ওসমান গনি হচ্ছে ডাকনাম হচ্ছে রঞ্জু, যেটা কিনা আসলে পুরুষ নাম দেখে বোঝা যাচ্ছে। আর যেমন আমার বোনের যে গ্রন্থটি রয়েছে, যে উপন্যাসটি রয়েছে, সেটার চরিত্র হচ্ছে যে রঞ্জু। উনি একটা মেয়ে মানুষের নাম হচ্ছে রঞ্জু। আচ্ছা, কনজিউমার গুডস যদি বলা হয় এর বাংলা হচ্ছে কি? ভোগ্যপণ্য। কনজিউমার গুডস এর বাংলা হচ্ছে ভোগ্যপণ্য। নেক্সট প্রশ্ন খেয়াল করি, এখানে বলছে কি অ্যাডভার্ব এর বাংলা ব্যাকরণ কি? বাংলা ব্যাকরণে কি বলে? অ্যাডভার্ব সম্পর্কে আমরা জানি, অ্যাডভার্বের বাংলা ব্যাকরণ হচ্ছে কি? ভার্ব হচ্ছে কি? ক্রিয়া বা ভাব বিশেষণ। অ্যাডভার্বের বাংলা হচ্ছে ভাব বিশেষণ। সেলিনা হোসেন রচিত নিচের গ্রন্থসমূহের মধ্যে কোনটি ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা হয়েছে? কোনটি ভাষা আন্দোলনের পটভূমিতে? এখানে কিন্তু বেশ কয়েকটা বইয়ের কথা বা গ্রন্থের কথা বলা হয়েছে, সবগুলো গ্রন্থেই কিন্তু সেলিনা হোসেনের লেখা। আমরা খেয়াল করে দেখব সেলিনা হোসেনের গ্রন্থের কথা যদি বলি, বলা রয়েছে যাপিত জীবন, খোল করতাল, আর একটা কি নিরন্তর ঘণ্টাধ্বনি এবং গায়ত্রী সন্ধ্যা। তো এখানে প্রশ্নে বলা হয়েছে সেলিনা হোসেন রচিত নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা বা ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা? তো ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা কিন্তু যাপিত জীবন। এই যাপিত জীবন এই গ্রন্থটি বা এই গল্পটি কিন্তু 1947 সাল থেকে শুরু করে 1952 সালের যে ভাষা আন্দোলন ছিল, 1947 সাল থেকে শুরু করে 1952 সালের যে ভাষা আন্দোলনের সময় সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে কিন্তু এই যাপিত জীবন গ্রন্থটি লেখা হয়েছে। ঠিক আছে। আর খোলো করতাল এইটা মূলত কোন ব্যাকগ্রাউন্ডে? সাধারণ মানুষের যে যারা আসলে কর্মজীবী মানুষ বা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের যে জীবন সংগ্রামের কথা, সাধারণ মানুষ যে জীবন সংগ্রাম করে তাদের জীবিকা নির্বাহ করে, এই জীবন সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে মূলত এই খোলো করতাল হচ্ছে গ্রন্থে। আর নিরন্তর ঘণ্টাধ্বনি, আর এই নিরন্তর ঘণ্টাধ্বনি যেটা রয়েছে এইটাও কিন্তু সেলিনা হোসেনের একটা বিখ্যাত গ্রন্থ, এবং এইটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে 1947 সালে যখন দেশভাগ হয়, সেই দেশভাগ এবং তখন যে সাম্প্রদায়িক দাঙ্গা ছিল হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে সাম্প্রদায়িক দাঙ্গা, একই সাথে 1943 সাল বা 1942 সাল বা 43 সালের দিকে কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কিন্তু কি হয়, মানুষের জীবনযাত্রা একদম কি দুর্ভিক্ষ নামে। সে সময় কিন্তু দুর্ভিক্ষ হয়, এবং এই দুর্ভিক্ষের কারণে মানুষের যে সংগ্রাম করে বেঁচে থাকার যে লড়াই, সেই বিষয়গুলো আর কি সাম্প্রদায়িক দাঙ্গা, এই বিষয়গুলো কিন্তু নিরন্তর ঘণ্টাধ্বনিতে কিন্তু উল্লেখ করা রয়েছে। আর গায়ত্রী সন্ধ্যা যেটা লাস্ট যে গ্রন্থটির কথা বলা হয়েছে, এই গায়ত্রী সন্ধ্যা মূলত 1947 সাল থেকে শুরু করে 1975 সাল পর্যন্ত, অর্থাৎ 1947 থেকে শুরু করে 1975 সাল পর্যন্ত এই সময়ের ভিতরে মানুষের যে বা ওই তৎকালীন সময়ে যে সামাজিক এবং রাজনৈতিক বা সাংস্কৃতিক যে অবস্থা ছিল বা সামাজিক রাজনৈতিক যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো কিন্তু এই গ্রন্থে ফুটে তোলা হয়েছে বা পটভূমিতে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন খেয়াল করি, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় বা ওষুধ দিব কোথা? সর্বাঙ্গে কোন কারকে কোন বিভক্তি? সর্বাঙ্গে মানে সর্বাঙ্গে বলতে কি সারা অঙ্গে, মানে সারা শরীরে ব্যথা, ওষুধ দেব কোন জায়গায় বা ওষুধ দেব কোথা? তো এটা কিন্তু সারা শরীর বলতে কি বোঝাচ্ছে? সারা শরীর বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা স্থান, দেহর কথা বলতে, স্থানের কথা বলছে। তো স্থান আমরা জানি কি স্থান যদি বোঝাই বা সময় যদি বোঝাই, সেক্ষেত্রে কোন কারক হয়? অধিকরণ কারক। কারণ আমরা অধিকরণ কারকের ভিতরে আমরা এখানে অধিকরণ কারক কিন্তু আমরা দুইটা পাচ্ছি, এখানে দুইটা খেয়াল করছি। অধিকরণ কারক কিন্তু আমরা জানি স্থান বোঝাবে, কাল বোঝাবে বা সময় বোঝাবে। তাহলে অধিকরণের ভিতরে কোনটা অ্যান্সার হবে আসলে? এখানে বলছে সর্বাঙ্গে ব্যথা। সর্বাঙ্গ মানে কি? সর্বাঙ্গ মানে হচ্ছে এখানে কি এ আছে একটা, এ বিভক্তি। তাহলে আমরা জানি কি এ উন্তস্থ অ তে, এগুলো কি? এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। এ উন্তস্থ অ তে এগুলো হচ্ছে সপ্তম বিভক্তির উদাহরণ। তার মানে এখানে সর্বাঙ্গে হচ্ছে সপ্তম বিভক্তি। ঘ অ্যান্সার সঠিক, ঘটা হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন খেয়াল করি যে কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান কোনটি? পাষাণ, খেয়াল করি পাষাণ,
সবগুলোই পাষাণ উচ্চারণগত দিক থেকে সবগুলো একই হলেও বানানগত দিক থেকে একটু ভিন্নতা রয়েছে। তো সেগুলো একটু যদি বলা হয়, খেয়াল করি। পাষাণ বানানের ক্ষেত্রে কিন্তু পাষাণ, খেয়াল করি, মূর্ধন্য স, সবগুলো কিন্তু মূর্ধন্য স, এখানে দন্ত স, তালব্য স, এগুলো কিন্তু হবে না। তাহলে সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার যদি বলি, পাষাণের সঠিক অ্যান্সার হচ্ছে কি? ক নাম্বারটা। পাষাণের শুদ্ধ সঠিক অ্যান্সার বানান কোনটি? খেয়াল করি, স্বভাবতই মূর্ধন্য স হয়। স্বভাবতই মূর্ধন্য স। এরকম যদি শব্দের কথা বলা হয় তাহলে ষড়যন্ত্র, তারপর কি কোষ, ঠিক আছে, তারপর কি এই টাইপের শব্দগুলো কি? এই টাইপের শব্দগুলো হচ্ছে কি স্বভাবতই হচ্ছে কি হয়? স্বভাবতই হচ্ছে মূর্ধন্য হয়। স্বভাবতই মূর্ধন্য হয় হচ্ছে কোষ, তারপর হচ্ছে কি রোষ, এগুলো হচ্ছে স্বভাবতই মূর্ধন্য হয়। তার মানে আমরা অ্যান্সার জানলাম হচ্ছে কোনটা? পাষাণ। আপনারা অনেকেই কমেন্ট করেছেন, ওকে। নীনুলমতি বলেছেন ক নাম্বার অ্যান্সার, ওকে। তো এইটা অ্যান্সার হওয়ার কারণটা কি? এটার অ্যান্সার কারণ হচ্ছে এটা স্বভাবতই হচ্ছে মূর্ধন্য হয়। আর স্বভাবতই মূর্ধন্য যেগুলো হয় সেগুলো হচ্ছে ষড়যন্ত্র, কোষ বা এই শব্দগুলো স্বভাবতই মূর্ধন্য হয়েছে। বা যদি বলে ষড়ঋতু কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। তো আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো ওকে, আজকে আমাদের মোটামুটি আজকের ক্লাসে আমরা যারা ছিলেন শুরু থেকেই, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হয়নি বা আপনারা ক্লাসগুলো সঠিকভাবে করেছেন, নোট ডাউন করে নিয়েছেন এবং আশা করি আপনারা আমাদের ক্লাস থেকে উপকৃত হচ্ছেন বা হবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা কথা না বাড়াই, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে আমার 15তম ক্লাস নিয়ে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই পেজে কিন্তু বরাবরের মতো অ্যাজ ইউজুয়াল কিন্তু ক্লাসগুলো হচ্ছেই। হ্যাঁ, যেমন বাংলা আমি ক্লাস নিচ্ছি, আর ম্যাথ, জিকে এবং হচ্ছে ইংলিশ স্যার, সবগুলো কিন্তু আমাদের পেজ থেকে অ্যাজ ইউজুয়াল হচ্ছে। তো সুতরাং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের বই কবে বের হবে সেটার প্রতি অপেক্ষা না করে এই পিডিএফগুলোই আপনারা পড়তে থাকেন। আর বই যখন বের হবে সময় মতো আমরা কিন্তু আপনাদের অ্যানাউন্সমেন্ট করে দেবো বা আমাদের পেজে কিন্তু জানানো হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।